যান একবার ভিতরে ঢুকে সামনে যান সামনে থেকে আমি মেয়ের সম্পর্কে মামা হই, ছোট মামা। আর মেয়ে আমার ছোট বোনের মেয়ে, একমাত্রই মেয়ে। তার যৌতুক হিসেবে আমার জানা মতে 5 লাখ টাকা দিছে। দেওয়ার পর একটু বলছে যে আমি একটা মেয়ে যখন একটু শহরের জায়গা কিনবে, এখানে 2 শতক জায়গা কিনে চাইছিল। তা আমার বোন প্রতিশ্রুতিও দিছিল যে তোকে দিব, একটা মাত্র মেয়ে যেহেতু, কাকে দিব, তোকেই দিব। তো সেটা আমার ভাগনা বিদেশ গেছে, ওই আসে যেভাবেই হোক 1-2 শতক জায়গা কিনে দেওয়ার বাড়ি করে দিবে, যেহেতু একটাই মেয়ে। তো এখন সবচেয়ে বড় কথা হলো কি যে ওই যে কাজটা করছে, আমার ভাগ্নি হয়তো খারাপ মানলাম, ঝগড়া কাজা হয়েছে, কিন্তু প্রশ্নটা হলো কি তাকে নাই জব করছে, ওখানে একটা শাস্তি দিছে মানলাম, কিন্তু 11 মাসের শিশু তো কোনো অপরাধ করেনি, ওরই তো সন্তান। এই মানবিক ক্ষেত্রে আমি আমার ভাগ্নির ক্ষেত্রে বলবো না, ওই নাবালক শিশুর ক্ষেত্রে আমি বলি ওর দৃষ্টান্তমূলক ফাঁসি ছাড়া কোনো রকম মাপ পাওয়ার যোগ্য না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন, মানব শিশু কল্যাণের অধিদপ্তর থেকে শিশু আইনে ওকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যু থেকে মানে প্রত্যেক পাড়ায় পাড়ায় দিলে ওর জন্য ভালো হইতো। মরা দেহ যেহেতু পাইলাম না আমরা, যেহেতু প্রশাসন দেখছে, এটা যেহেতু আমাদের হাতে না, এখন যেটুকু আমরা পাইছি দাফন করার পরে আমরা দাফন করার চেষ্টা করতেছি। যেহেতু লাশের মাথা পাইলাম না, এখন এটা তো প্রশাসনের ব্যাপার হয়েছে। এখন প্রশাসন যদি মনে করে যে এই শিশুর বাচ্চা আমরা বডিটার সাথে যোগ করে দেবো, ইচ্ছা করলেই পারে। প্রশাসন পারে না এমন কিছু না, প্রশাসনের উপরে পৃথিবী না। পৃথিবীর বাচ্চার মাথাটা যদি আমার এই লাশটার সঙ্গে আমি দেহ দাপন করতে পাইতাম, তা আমার কিছুটা হলেও শান্তি পাইতাম, নাহলে তো আমার আত্মা খালি এরকম করতেছে, খালি আমার সহ্য হচ্ছে না। আগাও দেখো আর আগাও। ফোন দিল, বারে ফোন দেয়, আসসালামাইকুম, আমি জীবননেসা বলতেছি। যে মারা গেছে আশামণি, তার আমি সহপাঠী এবং ভাস্তি হই। বিয়ের পরে মানে এক ধরনের বলা যায় যে পারিবারিকভাবে বিয়েটা হয়, মানে এটা ফ্যামিলিগতভাবে বিয়ে দেওয়ার পরে এই সংসার এই জায়গায় খুব কম থাকতে দিত। মানে একটা স্বামী যে চাকরি থাকে, আমরা যে অল্প বয়সী মেয়ে, সেই অনুযায়ী একে বাবার বাসায় থাকতে দেয় না, ওই জায়গাতে দেয়। আর খরচটা মানে একটা স্বামীর যেটা এই যুগের বর্তমান যুগে মেয়েদেরকে একটা খরচ দেয়, সেই খরচটা ওকে দিতই না ধরতে গেলে। যা ভরণ পোষণ এবং ওর চাহিদা মোতাবেক সব ওর মা ভরণ পোষণ করার পরে যাই হোক এরকম করে একটা বাচ্চা আসলো, মানে সংসার জীবনে অনেক কিছু ঘটে যায়। তে ও প্রায় বলতো যে ভালো লাগে না, কিসের সংসার জীবন, এরকম মানুষের জীবন কেন এত কষ্টের হয়, সংসার জীবনটা সত্যি খুব কষ্টের। ওর মাও বলতো যে আমার মেয়েটা তেমন সুখে না, বিয়ে দিয়ে অনেক কষ্টে আমার, মানে এরকমভাবে বলার পরে যাই হোক দীর্ঘ বাচ্চা হওয়ার প্রায় 11টা মাস কাটাই গেল। ও আসলো, ও স্বামী 2 মাস 1 মাসের ছুটিতে আসলে, যে যখনই ছুটিতে আসতো ওই সময়টা ওর শ্বশুরবাড়িতে কাটানোর পরে প্রায় যখন যাবে তার 2 দিন আগে কি 3 দিন আগে এরকমভাবে এই জায়গায় আসে, মার্কেট করে, খাওয়া দাওয়া করে এই জায়গা থেকে রেখে চলে যায়। এর মানে ওর শ্বশুর বাসায় থেকে লোকজন এসে আবার ওকে নিয়ে যায়।
কি হলো হুট করে এরকম ঘটনা ঘটালো এখন হুট করে ঘটনা ঘটাইলো, এখন স্বামী স্ত্রীর বিষয়ে এটা জানা খুব একটা মানে দুঃখজনক যে স্বামী স্ত্রীর বিষয়ে তো সবাই জানতে পারবে না, একমাত্র ওরাই জানে ওদের ভিতরে কি ঘটনা ঘটছিল। কারণ এখন আমাদের আমার ফুপু বাবা আমার বান্ধবী যে সে ওইভাবেও কোনো ঘটনা ঘুরলে বলতো না, ও এমনিও খুব কথা মানে এক্সেস কথা কম বলতো, মানে ওকে যদি কেউ বলতো শান্ত স্বভাবে, একদম শান্ত স্বভাবের, ওকে কেউ যদি বলতো যে কেমন আছিস, এই কথাটাও মনে হয় বলতো খুব কষ্ট লাগতো, এরকমভাবে কথা বলতো। তা এখন গেছে এই জায়গা থেকে গত শুক্রবারে ওই বৃহস্পতিবারে আইছে, শুক্রবারে আমাদের সাথে কথা বলছে, আমাকেও বলছে। আমি মানে শুক্রবারের দিন রাস্তাঘাট পরিষ্কার করতেছিলাম, ও আমাকে বলতেছে কেমন আছিস, আমি কথা বললাম। তা আমার সাথে খুব দুঃখের একটা বিষয় বললো যে আমাদের জীবনে আমরা যখন স্কুল লাইফে পড়ালেখা করছি তখন আমাদের জীবনটা অনেক সুখময় ছিল, আর যখন আমরা একটা সংসার জীবনে পার হই তখন আমাদের জীবনটা এমনভাবে হয়ে যায় তার না 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 এরকম না, আমার বান্ধবীর এরকম কোনো কিছু ছিল না। ওনার স্বামী একবার মানে আমরা ছেলের নাম হলো আজিজুল হক আজিজ, আর মেয়ের নাম হলো আশামণি যে ওর স্ত্রী। এখন হঠাৎ করে এরকম মার্কেটে নিয়ে গেছে, মার্কেটে নিয়ে যাওয়ার পরে আমরাও জানি যে তার মুখে হঠাৎ করে গান শুনে একটু এই মনে হলো। তারপরেও স্বামী স্ত্রীর বিষয়ে অনেকের অনেক মনোভাব অনেক সময় হালকা লাগে। মার্কেটে যাওয়ার পরে ধরেন যে এরা গেছে প্রায় 5টার দিকে বাসা থেকে বের হইলে 7টার দিকে নাকি গাড়ি থেকে তুলে দিছে, আর আমাদেরকে খবর দিছে প্রায় 8টা সাড়ে 8টার পরে যে আশা কি বাসায় গেছে। তখন আমার ওই চাচি বলে যে না তো, আশা তো বাসায় আসেনি, তো তুমি কই আসো? তো বলে যে আমি শহরে ডক্টর দেখাবো, ওনার নাকি শারীরিক সমস্যা আছে, এজন্য উনি বলছে যে আমি ডাক্তার দেখাই, তুমি যাও। এখন এটা উনি যে কেস ছাড়িয়েছে আমরা এতটাও বুঝতে পারিনি, উনি মার্ডার করে আসার পর আমাদের সাথে চলাফেরা করছে, অথচ আমরা বুঝতে পারিনি। ওনার যে আশামণির যে শ্বশুর শাশুড়ি এবং আছে খালা শাশুড়ি এবং ওই আজিজুল হক আজিজ যে স্বামী, তাদের মধ্যে উনি যে একটা হারাই গেছে, বউ সন্তান যে হারাই গেছে, এটার কোনো অনুষ্ঠান আমরা দেখতে পারিনি। আমরা এলাকার মানুষ যে জায়গায় মানে দূর দূরান্তের মানুষ শুনে একটা কান্নাকাটি যে মেয়ে নিখোঁজ, এত সুন্দর একটা বাচ্চা, কিন্তু ওনাদের মুখে একটু অনুষ্ঠান আমরা দেখতে পারিনি। এটা শনিবারের রাত থেকে মানে বাসায় থেকে তো গেছে, এখন ও কখন থেকে গায়েব করছে কিন্তু আমরা জানতে পারি যে 8টার থেকে। মরদেহ খুঁজে পাওয়া গেল এটা বনানী শুভেচ্ছা হোটেল থেকে, আবাসিক হোটেল থেকে পাওয়া গেছে আশামণি এবং তার পুত্র সন্তান 11 মাসের শিশু ওই আব্দুল্লাহ আল রাফিকে। তো এখন এক নামিয়ে আমরা ভাই লাশ নিয়ে এসেছি বড় ভাই। আমাদের চোখে এটা খুবই ঘৃণিত, আমরা তার ফাঁসি চাই। সে যে অপরাধ করছে এই মাসুম বাচ্চাকে, তার জন্য আমরা সবাই মিলে ফাঁসি চাই। আমরা সবাই মিলে তার ফাঁসি চাই, আমরা সবাই মিলে তার ফাঁসি চাই। না না ওই ধরনের কিছু ছিল না। আমরা জানি তার বাবা মা ওখানে যখন বিয়ে হওয়ার পর থেকে আমরা 7 লক্ষ টাকা তাকে দেওয়া হয়েছে, এবং সে আরও টাকার জন্য
5 লক্ষ টাকার জন্য আমাদের কাছে চেয়েছিল। আমরা সময় চেয়েছি যে বাবা দেব, কিন্তু আমাদেরকে সময় দিতে হবে। এই সময়টুকু না দেওয়ার পরিপ্রেক্ষিতে তার শ্বশুর শাশুড়িকে নির্যাতন, মেয়েকে পুরোপুরি নির্যাতন করতে ওখানে করার পরে এই পরিপ্রেক্ষিতে শ্বশুর, তার শাশুড়ি এবং ছেলের 2টা বোনটা খুব ওই মেয়েকে অত্যাচার করেছে। করার পর তাকে ছেলে এই মানে মাস্টার মাইন্ড করে তাকে হত্যা করছে। পুলিশ 2 জনকে আটক করছে, ছেলে এবং ছেলের বাবাকে। আমরা সবাই ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। অবশ্যই ভালোবাসা। আমাদের দুঃখ একটাই থাকলো, যদি মাথাটা ভালোভাবে পাওয়া গেল নি তাহলে আরো সুস্থভাবে সবকিছু হলো নি। কিন্তু আমাদের মাথাটা খুবই প্রয়োজন, দরকার। এই মাথাটা আমরা চাই। আর ওকে তো ফাঁসি চাই, ওকে তো আমরা ফাঁসি চাই। আমরা প্রশাসনের কাছে বলতেছি যে নির্যাতন করে যে ওইভাবে মারে আমাদের চলকে, আমরা যে ধোয়ালাম খুবই কষ্টভাবে ধোয়াছি, এরকম ধোয়ান কোনো জায়গায় ধোয়াইনি। বা এইভাবে চলটাক যে আমরা মাথা ছাড়া যে নিয়ে আসলাম, এটা খুব ভয়ঙ্কর দৃশ্য। আর এই মাসুম বাচ্চা কি করছে ওর কাছে, এটাই আমরা জবাব চাই। আমাদের ছেলের মাথা চাই, ওর আমরা ফাঁসি চাই। আমাদের মেয়ে ওর কাছে খারাপ লাগলো, ওরা কেন ঘুরে দিল না? ওরা বললো না যে তোমাদের মেয়ে খারাপ, তোমরা মেয়ে না, আমার কোনো শত্রু নাই। আপনি পাড়ার মানুষকে বলতে শুনতে পারেন, আমি কারো সাথে খারাপ ব্যবহার নাই, আমার স্বামীরও নাই, পূর্ব কোনো শত্রু নাই। এই আমার এই জামাই আমার মেয়ে হত্যা করছে নির্মমভাবে। ওর বাপ ছিল, ওর 2 বোন সব সময় আমার মেয়ে নির্যাতন করছে টাকার জন্যে। আমি 5 লক্ষ টাকা আগে কিস্তি 4 কিস্তি থেকে তুলে দিছি, আপনারা দেখতে পারেন। বই সেলে দিছি, ফ্রিজ, বাস্ক, ফ্যান, কাটানি, সোনা জিনিস, গ্যাসের টেবিল, ফ্যান সব দিছি। আপনারা যায়া ওগুলো দেখে আনতে পারেন। পাড়ার মানুষ দেখছে ওখানে। সবই দেওয়ার পরও 6 শতক জায়গা নিছে আজ থেকে 5 মাস আগে। তখনও আমার থেকে টাকা 2 লাখ ধার নিছে, মা দেন শর্ট পড়ছে, বেটি সুখের জন্য দিছি। ওটা আল্লাহ জায়গা নিছে। নেওয়ার পরে আমার ছেলে বিদেশ গেছে চাকরির থেকে, কয় তোর ভাই এখন টাকা পাচ্ছে, তোর ভাইয়ের থেকে নিয়ে দে, এদিক তো আমার বেটা ওগুলো এখন পাবি না। ওরলে অত্যাচার করছে খালি টাকা নেওয়ার জন্যে। আমার মেয়ে আসে খালি কয় যে ও আম্মু আমার শ্বশুর শাশুড়ি আসার 2 দিন আগেই মারছে, নাকের ফুল ভাঙ্গা দিছে। আসার 2 দিন মঙ্গলবারে মারছে, কয় টাকা নিয়ে আয়, টাকা নিয়ে আয়। একদিন আমার সামনে মারছে, আমার বেটি করছে আম্মু আমাকে মারলো। আমি করছি ও আম্মু না মারে, সংসার করবে গেলে স্বামী বউ হয়, 2-1 থাপ্পড় মারেও মা।
তাই বলে আমি বেটিক ছাড়ে নেওয়ার কোনো দিন আমার মেয়ে 2 দিন আগে আমি করছি ও আশা ক্যাঙ্কা কি কয় আম্মু খালি আমার শ্বশুর শরীর ননদ নন্দা সব সময় মারে টাকার জন্য আমার স্বামীও মারে উনি যৌতুক লক্ষ টাকা কন্ট্যাক্ট হয়েছে শুনেন ও দেশব্যাপী থেকে শোনেন পাড়ার মানুষের এখানে 3 শতক জায়গা দিয়ে বিয়ের কথা হয়েছিল এখানে 3 শতক তখন 3 লাখ এখনো শোনেন 1 লাখ করে এখন না হয় 1,20,000 হয়েছে তাই আমি একদিন গেছি 8-9 লাখ নিয়ে আসবেন তখন করছে কি ওর ননন ওর 2টে জামাই শ্বশুর সবাই আমাকে ইনকে সাকে ধরছে জামাই নাই খালি ফোনে বুদ্ধি শিখে দিচ্ছে এলাকাও তখন ইনকে আমাকে সাকে ধরে করছে কি একটা আর্মির কোনো দিন ওই 3 শতক জায়গা দেব হয় আপনারা কি দেখে দিছেন আমি কে তোমারাই যায় পছন্দ করে বিয়ে করছো তোমরাই গোষ্ঠী গেছলা তে 3 শতক চুক্তি করে বিয়ে হয়েছে 3 শতকে আমরা কিনে দেবো তখন করছে আমাদের জায়গার দরকার নাই মেলা জায়গা সয় সম্পত্তি অগরে মেলা তাই আমাদের টাকা দেন তাই আমি বললাম তাহলে ওখানকার বাজারে এখন 3.5 লাখ তাহলে জিনিসপাতি সুদ দেয় আমি 4 লাখ দেবো কয় না হবে না এক আর্মির 10 লাখ 20 লাখ দিচ্ছে ও যে উমুক দিবে চাচ্ছে ও যে উমুক দিবে চাচ্ছে আমরা দেইনি আপনার মেয়ে বিয়ে করছে তখনই আমি বললাম আচ্ছা তোমাকে খুশি আমার খুশি তাহলে আমাকে সময় দাও আমি টাকা দেবো পরে 1 বছর পরে কিস্তি তুলে সব টাকা দিয়ে দিছি ধারও নিচে জায়গা কিনা সময় রোডের ধারত জায়গা কিনছে ধার এটা এখন আমি পাই আমি এই টাকা আপনারা আমাকে তুলে দিবেন আর জিনিসপত্র সব নিয়ে গেছে কানের জিনিস আটানা সব থুয়ে আসছে খালি বেড়াতে আসছে দেখে কিছু কাপড় চোপড় আনছে বাচ্চার আর ওর শ্বশুর 2টা হোটেল 2 রুম ভাড়া করে কোনো দিন স্বামী স্ত্রী গেলে 2 রুম ভাড়া করছে 3 দিনের কন্ট্যাক্ট করে এখান থেকে চাদর নিয়ে গেছে বাচ্চার এগুলো খেতে নিয়ে গেছে আগের থেকে এলে নিয়ে গেছে যে রক্তপোষ মুসপি এখন ওই যে মিডিয়াম সবাই বলতেছে ওখানে হোটেলে শাহজাহানপুর হোটেলে বলে সবাই দেখতেছে আমি দেখিনি সবাই দেখতেছে খেতে দেশ হলো পচে থুছে বাড়ির চাদর পুরানো নিয়ে যায় পেছে থুছে আমি এখন করছি কুন্ডার পরে ফোনত দেখেছি ওগুলো সবই এখান থেকে নিয়ে গেছে ও আল্লাহ ওর শ্বশুর কালকে কাতুকে দুধে গেলে পাবেন না দেখেন আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন বিচার আচার করে থাকি তো এত বড় যে একটি ঘটনা এটা তো কখনোই সম্ভব না স্বামী স্ত্রীর যদি সম্পর্কের কোনো অবনতি থাকে তাহলে সে স্ত্রীকে তালাক দিতে পারত একটা নিষ্পাপ সন্তান সেই সন্তানকে মারা ফেলা দেওয়া শুধু না তাকে জবাই করে তার নিজের ওরজ্জার সন্তানকে জবাই করে তার মাথাটা নিয়ে এসে আর এক জায়গায় ফেলে দেওয়া এটা কোনো মানুষের দ্বারা সম্ভব না আর যে কাজটি করেছে এই কাজটি তাৎক্ষণিক কোনো না এটা পরিকল্পিতভাবে ওনার দীর্ঘদিনের একটা পরিকল্পনা ছিল সেই পরিকল্পনাটা বাস্তবায়ন করেছে এইরকম কেসে সাধারণত দেখা যায় আমরা যেটা পাইছি বিচার আচার টুকটাক করে যেগুলি পারছি যে তাদের এই যে পরকীয়াটা বেশি থাকে এই যে ছেলেদের যে অবৈধ একটা সম্পর্ক এই অবৈধ সম্পর্কর কারণে আমি আমার অফিসে ইদানিং যেটা দেখতেছি সেটা এই যে আর্মি পুলিশের ছেলেরা এই জিনিসগুলোর অবৈধ কাজের সাথে বেশি জড়িত হয়ে যায় এই অবৈধ কাজের সাথে জড়িত হয়ে এই যে প্রথম যে বউগুলি থাকে তাদের উপরে বিভিন্ন নির্যাতন চালায় আমার অফিসে আমি বহু এরকম বিচার করেছি হ্যাঁ যে এরকম অত্যাচার নির্যাতন চালায় এমনকি প্রথম পক্ষের বইয়েরা কোথায় ও কি করছে না করছে সম্পূর্ণ কিছুতে সে সংগ্রহ করে যখন সম্পূর্ণ কিছু যখন সংগ্রহ হয়ে যায় তখন দেখা যাচ্ছে যে ওই ওপেনে বলে দেয় বউ তালাক দেবে শুধু পারে না তালাক দিতে পারে না যে তারা যেহেতু একটা আইনে বাধা আছে প্রশাসনের লোক পুলিশ আর্মি বিডিআর এরা যেহেতু একটা আইনে বাধা আছে যে বউ কেস করলে হয়তো তাদের চাকরি থাকবে না এই কারণে তারা মনে করেন যে ওই বউটাকে তিলে 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 মারে
তে হয়তো তিলে তিলে মারে না, একবারে মেরে ফেলছে। না তো শ্বশুরবাড়ি এখানে, ওখানে যায় কেন ভাড়া নিতে হবে? আর অন্য ঠিকানায় কেন তার বোর্ডিং ভাড়া নিতে হবে? কেন তার ওখান থেকে বলতে হবে যে কি যে এখানে আমি সকালে এসেছিলাম, তার সম্বন্ধীর বউ বলছে যে আমি মোবাইল করলাম, সে বললো যে ভাবি পৌঁছে নাই এখনও, হয়তো বাড়ির তো পৌঁছে যাওয়ার কথা, আচ্ছা দেখি আমি কোথায় আছে দেখতেছি। তারপরে মনে করেন যে সে নাকি বাসায় আসছে, বাসায় এসে এদের সঙ্গেই থাকছে, এদেরকে কখনো কেস করতে দেয় নাই, যে কেস করাওয়ালা কেস করলে আমার চাকরির সমস্যা হবে, বিভিন্ন উল্টাপাল্টা বোঝানোর চেষ্টা করতো। যেহেতু সম্বন্ধীর বউ, সম্বন্ধীও একটা আর্মিতে চাকরি করে, তো কাজেই মনে করেন যে ও বুঝতে পেয়ে ওর বউ খুবই চালাক, এই এলাকার মধ্যে ওর বউ খুব চালাক। হ্যাঁ, ওর বউ জোর করে নাকি ধরে নিয়ে যা কেসটা করাইছে। তখন মনে করেন যে এরা তো এখানে সন্ধান পায়নি, এর এক ভাই বিদেশ থাকে, ও বিদেশ থেকে মনে করেন যে প্রথমে ওরা কোথায় ছিল কী ছিল মনে ট্যাগ করে, যে মোবাইল ট্যাগ করে মনে করেন যে ওরা বের করছে যে বনানী এলাকাতে ছিল। ওখান থেকে যখন মেসেজ দিছে যে ও কিন্তু বনানী এলাকার ভিতরে ছিল, তোমরা খোঁজ নাও, তখন এই জিনিসটা মনে করেন যে আসছে। জিনিসটাও দেখায় আমাদের বউদের জিনিস। আপনারা জানেন যে গতকাল বগুড়া জেলার সাধনপুর থানা এলাকায় একটি আবাসিক হোটেলে একজন নারীর মৃতদেহ এবং একটি শিশুর মস্তকবিহীন দেহ একটি হোটেলের রুমে পাওয়া যায়। এবং এই খবর জানার সাথে সাথে পুলিশ, সাধনপুর থানা পুলিশ ডিবি সেই ঘটনাস্থলে পৌঁছে যায় এবং দেখে যে এখানে একজন নারীর গলা কাটা দেহ পড়ে রয়েছে এবং পাশে একটি শিশুর মস্তকবিহীন নিথর দেহ পড়েছিল। তো তাৎক্ষণিকভাবে যেটা হয়েছে যে পুলিশ এই ঘটনায় যে জড়িত একজনকে গ্রেপ্তার করে এবং জিজ্ঞাসাবাদে জানা যায় যে এই যে ভিকটিম মহিলা এবং যে শিশুটি রয়েছে, ভিকটিম মহিলার হাজব্যান্ড এবং শিশুটির পিতা এই আসামি। এবং আমরা জানতে পেরেছি যে আসামি একজন চাকুরিজীবী, তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৈনিক, তিনি চট্টগ্রামে পোস্টিং তার ছিল। আমরা এই শিশুটির যে মস্তকবিহীন যে দেহটি সেখানে ছিল, কিন্তু শিশুটির খণ্ডিত মাথাটি সেখানে আমরা পাই নাই। সে লক্ষ্যে রাজশাহীর ফায়ার সার্ভিস থেকে ডুবুরিয়া এনে যে করতোয়া নদীতে আমরা অনেক খোঁজাখুঁজির চেষ্টা করি, ডুবুরিরা অনেক আপ্রাণ চেষ্টা করে এই মস্তকটি খুঁজে বের করার জন্য, কিন্তু বিকেল পর্যন্ত অনেক তাদের অভিযান ছিল, ডুবুরিরা অনেক প্রচেষ্টা করেছে।